দশম শ্রেণীর ভাই বোনেরা, আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম বদ্বীপের ধারণা। এই ভিডিওতে আমরা আলোচনা করব বদ্বীপের শ্রেণীবিভাগ। তো দেখো, প্রথম আমি বোঝাচ্ছি ধনুক আকৃতির বদ্বীপ। তাহলে আমরা নামই পাচ্ছি ধনুক আকৃতি, অর্থাৎ ধনুক যুক্ত আকৃতি। অর্থাৎ যে বদ্বীপটা, অর্থাৎ মোহনার কাছে নদী যে বদ্বীপ গঠন করছে, যখন সেই বদ্বীপটার আকার হচ্ছে ধনুকের মতো, তখন আমরা তাকে বলছি ধনুক আকৃতির বদ্বীপ। এটা তো সবাই লিখতে পারবো, কিন্তু কেন ধনুকের মতো হচ্ছে সেটাই আমাদের এই ভিডিওতে আমি বোঝাবো। তো দেখো, এখানে ভালো করে ছবিটা লক্ষ্য করো। ধরো এটা একটা নদী আসছে, এই যেটা সমুদ্র মোহনায় মিশছে। তীর চিহ্নগুলো কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে নদীর কোনো চিত্র বোঝাতে গেলে, নদী বায়ু প্রবাহ। তাহলে এই নদীটা যখন আসছে, দেখো আমরা কি জানি, মোহনার কাছে এসে নদী অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং সে তার ক্ষয়জাত পদার্থগুলো যেগুলো সে বয়ে আনে সেগুলো এখানে সে সঞ্চয় করে। তাহলে এখানে সে নিশ্চয়ই ক্ষয়জাত পদার্থগুলো যেগুলো সঞ্চয় করছে, সেই সঞ্চয়জাত পদার্থগুলো অর্থাৎ বালি নুড়ি কাঁকড়গুলো সমুদ্রের ক্ষমতা নেই বয়ে নিয়ে যাওয়ার। তাই এখানে বিস্তৃতভাবে চওড়াভাবে সেই সঞ্চিত পদার্থগুলো এখানে জমে থাকছে। তাই এই অঞ্চলটাতে ধনুক আকৃতির বদ্বীপ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যখন নদী এবং সমুদ্রের শক্তি বা ক্ষমতা প্রায় সমান হবে, তার মানে এই পয়েন্টটাই মনে রাখতে হবে। তার মানে এখানে নদীর ক্ষমতা আর সমুদ্রের ক্ষমতা হচ্ছে সমান। তার মানে এখানে নদী ইজ ইকুয়াল টু সমুদ্র আমরা বলতে পারি। নদীর ক্ষমতা তার সাথে সমুদ্রের ক্ষমতা, এই কথাটাই মূল মনে রাখতে হবে তিনটে বদ্বীপের শ্রেণী বিভাগে। এখানে নদীর ক্ষমতার সঙ্গে সমুদ্রের ক্ষমতা সমান সমান, সেই কারণে নদীর সাথে বাহিত হয়ে আসা পদার্থগুলো যেগুলো জমা হচ্ছে সেইগুলো সমুদ্রের বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। তাই এখানে বিস্তৃতভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেগুলো সঞ্চিত হয়ে ধনুক আকৃতির বদ্বীপ গঠন করছে। এর উদাহরণ কি দেখো, ভালো করে লক্ষ্য করো। তার মানে কি, নদী এখানে যথেষ্ট শক্তিশালী, তাই কোনো ছোট বা মধ্যম আকারের নদীর মোহনায় কোনোদিন ধনুক আকৃতির বদ্বীপ গড়ে উঠবে না। আমাদের গঙ্গা, হোয়াংহো, পা, রোন, এই সমস্ত বড় বড় নদীর মোহনায় আমাদের ধনুক আকৃতির বদ্বীপ গড়ে উঠেছে। নীল নদের মোহনায়, তাহলে বুঝতেই পারছো নীল নদ, তাহলে এগুলো কি সব বিরাট আকৃতির নদ নদী বা বিশাল আকৃতির। এদের ক্ষমতাও প্রচুর, সারা বছর প্রচুর জল প্রবাহিত হয় এই নদীগুলোর মাধ্যমে। তাই এই বড় আকারের নদীগুলোর মোহনায় ধনুক আকৃতির বদ্বীপ গড়ে উঠেছে। তো আশা করছি তোমরা ধনুক আকৃতির বদ্বীপটা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার আলোচনা করব তীক্ষ্ণাগ্র বদ্বীপ সম্পর্কে। তো চলো আমরা এবার বুঝে নিই তীক্ষ্ণাগ্র বদ্বীপ, যেটা দ্বিতীয় শ্রেণী বিভাগের দ্বিতীয়। তো তীক্ষ্ণাগ্র বদ্বীপ কিভাবে গড়ে ওঠে দেখো, আগের যেটা আমরা ধনুক আকৃতির বদ্বীপে, সেখানে ছিল নদীর ক্ষমতা সমুদ্রের ক্ষমতা সমান সমান। কিন্তু এখানে কি হয়, সমুদ্রের ক্ষমতাটা সব সময় বেশি হবে নদীর ক্ষমতার থেকে। তাহলে সমুদ্রের ক্ষমতা গ্রেটার দেন নদীর ক্ষমতা আমরা বলতে পারি এখানে। তাহলে সমুদ্রের ক্ষমতা নদীর ক্ষমতার থেকে বেশি হওয়ায় কি হচ্ছে, নদী যে সমস্ত বাহিত পদার্থগুলো মোহনার কাছে আনছে, যেগুলো সঞ্চিত করছে মোহনাতে, সমুদ্রের ক্ষমতা বেশি হওয়ায় সমুদ্র খুব ইজিলি সেই পদার্থগুলোকে, সে আমরা যদি বলি সমুদ্র সেই সমস্ত পলি নুড়ি বালিগুলোকে ধুয়ে নিয়ে গিয়ে গভীর সমুদ্রে ফেলে দিচ্ছে। যার ফলে এখানে সেই পদার্থগুলো, বাহিত পদার্থগুলো বিস্তীর্ণ আকারে জমা হতে পারে না। তাই এখানে নুড়ি বালি কাঁকড় এগুলো এইরকম সংকীর্ণ আকারে বা যে জমা হওয়ার ফলে বা ক্ষুদ্র অঞ্চল জুড়ে, যেখানে
বদ্বীপটার অগ্রভাগটা তীক্ষ্ণ বা করাতের দাঁতের মতো আকার হয়ে অবস্থান করে। তীক্ষ্ণাগ্র, দেখো আমরা নামেই পাচ্ছি, তীক্ষ্ণ যুক্ত অগ্র। তীক্ষ্ণ মানে কি? সুচালো বা সরু, আর অগ্র মানে সামনের দিকটা, অর্থাৎ এই বদ্বীপের সামনের দিকটা, কারণ এখানে তো বিস্তৃত ছড়াতে পারবে না ধনুকের মতো, কারণ এখানে সমুদ্রের ক্ষমতা বেশি, সে বয়ে নিয়ে চলে যাচ্ছে, গভীর সমুদ্রে ফেলে দিচ্ছে, যার জন্য এখানে বদ্বীপের অগ্রভাগটা বা সম্মুখ ভাগটা সেখানে করাতের মতো তীক্ষ্ণ অর্থাৎ অপেক্ষাকৃত সংকীর্ণ ভাবে অবস্থান করছে, তাই একে আমরা বলছি তীক্ষ্ণাগ্র বদ্বীপ। যেমন কোথায় দেখা যায়? খুব গুরুত্বপূর্ণ, ভারতের সুবর্ণরেখা নদীতে এই তীক্ষ্ণাগ্র বদ্বীপ দেখা যায়। এছাড়া স্পেনের রিও এব্রো এই নদীগুলোতেও তীক্ষ্ণাগ্র বদ্বীপ দেখা যায়, এবং ইতালির তাইবার নদীতেও এই তীক্ষ্ণাগ্র বদ্বীপ লক্ষ্য করা যায়। তো আশা করছি তোমরা তীক্ষ্ণাগ্র বদ্বীপটা বুঝতে পেরেছো। তাহলে এই বেসিক কনসেপ্ট গুলো একটু মনে রাখো। যেমন আগেরটাই ছিল সমুদ্রের ক্ষমতার সঙ্গে নদীর ক্ষমতা সমান, এখানে সমুদ্রের ক্ষমতা সব সময় বেশি নদীর ক্ষমতার থেকে। তো চলো এবার আমরা বুঝে নিই পাখির পায়ের মতো বদ্বীপ। এখানে কি হচ্ছে? নদীর ক্ষমতার থেকে তুলনামূলকভাবে সমুদ্রের ক্ষমতা কম। কারণ কি? এই বদ্বীপগুলো সাধারণত গঠিত হয় যেখানে অগভীর সমুদ্র, অর্থাৎ সমুদ্রের জোয়ার ভাটার যে ঢেউ বা সমুদ্রের যে জলের গতিবেগ সেখানে একদমই কম থাকে। তো সেই এবং এখানে আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে নদীটা বহু বা অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হবে। তাহলে পাখির পায়ের মতো বদ্বীপের একটা তো শর্ত হলো যেখানে নদীর ক্ষমতা সমুদ্রের ক্ষমতার থেকে কম হয় বা প্রায় সমান সমান, এখানেও আমরা বলতে পারি। আর একটা হচ্ছে 2 নম্বর, নদী অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত থাকে মোহনা অঞ্চলে। তাহলে দেখো, মোহনা অঞ্চলে নদী অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে এবং নদী বাহিত পদার্থগুলো দুর্বল সমুদ্রের জোয়ার ভাটা সেগুলো বয়ে নিয়ে যেতে পারছে না। ফলে কি হচ্ছে? নদীর এই শাখা প্রশাখাগুলো সেই বাহিত পদার্থগুলো সঞ্চয় করে যখন এরকম পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ সৃষ্টি করছে, তাকে আমরা পক্ষীপাত বদ্বীপ বা পাখির পায়ের মতো বদ্বীপ বলছি। এই যে দেখো এক একটা, এইগুলো হচ্ছে এক একটা বদ্বীপ, এগুলো কিরকম দেখতে? ঠিক পাখির পায়ের মতো। তো যেমন আমাদের কি, আমরা সব থেকে ভালো উদাহরণ মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ, এছাড়া ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপও পাখির পায়ের মতো দেখতে। তো আশা করছি তোমরা এই বদ্বীপের ধারণা এবং বদ্বীপের শ্রেণীবিভাগ এই দুটো ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো।